ইরহাম মাথা নাড়ালো মোমোর কথায় তাল দিয়ে। সে সমান ভুক্তভোগী এই বিষয়ে, তাই মোমোর সাপোর্ট করলো। নুসরাত থতমত খেয়ে ঢোক গিলল, নিজের সাফাই দিয়ে বলল, আমি না বললে সেটা অন্য বিষয়। তুই কেন বলি না আমায় আগে? আমি নিজের ব্রেইন কাজে লাগিয়ে কেন জানবো ভাবির বাচ্চা হবে? মোমো মিনমিন করে বলল, তোর ব্রেন কাজে লাগিয়েছিস কোথায়? পেট উঁচু দেখেই তো আন্দাজে ঢিল ছুড়লি। তোর ডিলটা শুধু ঠিক জায়গা মতো বসেছে, এখানে তুই ব্রেন কাজে লাগাইলি কই? আর ভাইয়াই তো বলতে না করলো। সে নিজে এসে বলবে বলেছে তোকে আর আরশ ভাইয়াকে। আশিকের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে মোমো কিছুটা রূঢ় গলায় বলল, ভাইয়া এখন বলছো না কেন বলো? হা হা করে আমার আর ওর মুখ দেখছো কেন? তুমি তো তখন বললে না ও জানে না। তাহলে তুই আর জানোস না? আমি নিজে সারপ্রাইজ দেব নুসরাতকে। আশিক চোরের মতো মুখ লুকালো। নুসরাত মোমোকে বেশি কথা বলতে দেখে হম্বিতম্বি করে এগিয়ে গেল। ইরহাম নুসরাতকে হাত দিয়ে ধরে আটকালো। নুসরাতের থেকে দুহাত দূরে দাঁড়িয়ে থেকে এসব মনোযোগ সহকারে দেখছে ইসরাত, ডেলা, আশিক আর ইনায়া। ইরহাম সর সামনে থেকে। শালিকে আরো দুটো না দিলে হবে না, শালি বেশি মুখ চালাচ্ছে আজকাল। নুসরাত শার্টের হাতা গুটিয়ে নিল মোমোকে কয়েক ডোজ দেওয়ার জন্য। মোমো কিছুটা ভয় পেল এবার। যেভাবে তাকাচ্ছে তার দিকে মনে হচ্ছে পিষে ফেলবে। ইসরাতের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, আপু দেখছো না কি করছে, কিভাবে হাত গুটাইছে আমার মতো এক অবলা মেয়েকে মারার জন্য। প্লিজ বাঁচাও এই পিশাচিনীর হাত থেকে। ইসরাত বিরক্ত হয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতের দিকে এগিয়ে এসে টেনে নিয়ে গেল সোফার দিকে। সোফার উপরে বসিয়ে মাথার দুটো থাপ্পড় মারল। গুন্ডি হচ্ছিস দিন দিন। নুসরাত মাথা নাড়িয়ে না বলল, আবার উপরে নিচে দাঁড়িয়ে হ্যাঁ বলল। ইসরাতের কথার উত্তর দুটোই দিল। ইসরাত নুসরাতের হাত চেপে ধরে নুসরাতের পাশে বসে ডালার দিকে মনোযোগ দিল। ডালার আগের তুলনায় কিছুটা স্বাস্থ্যবান হয়ে গিয়েছে। দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তাকে দেখলে ইচ্ছে করছে ফোলা গালগুলো টিপে দিতে। হালকা হেসে ইসরাতের দিকে তাকিয়ে থাকলো ডালা। ইসরাত অধর প্রসারিত করলো ডালার দিকে তাকিয়ে। চোখাচোখি হতেই ডালা কিছু জিজ্ঞেস করার জন্য গাইগুই করল। ইসরাত ডালার অস্বস্তি বুঝে নিজ থেকে জিজ্ঞেস করল, ভাবি কয় মাস চলছে আপনার? ডালা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। ইসরাতের কথার উত্তর দিতে গিয়ে একটু সময় নিল ডালা। তারপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, যেমন দেখেছেন। আর আপনার তো বাংলা দেখছি পারফেক্ট হয়ে গিয়েছে। ডালা হালকা হাসলো, তারপরে জিজ্ঞেস করলো। কথাটা বলতে গিয়ে বারবার আটকে গেল ডালা। ইসরাত স্বাভাবিক গলায় বলল, জি, ওনারও ভালো অবস্থা। ইসরাত নির্লিপ্ত গলায় বলল, জি, জিজ্ঞেস করুন। ইসরাত ঢোক গিলল। নুসরাত কেসে উঠল। ইরহাম আর ইনায়া ঠোঁট চেপে হাসতে লাগলো। মোমো বিবাহিত মানুষদের মাঝখানে বসে নিজেকে সিঙ্গেল পিওর মনে হলো। এখানে সবাই বিবাহিত, শুধু সেই অবিবাহিত। ইসরাত স্বাভাবিক গলায় বলল, এখনো কোনো প্ল্যানিং করিনি। ইনশাল্লাহ শীঘ্রই কিছু প্ল্যানিং করব। নুসরাত উঠে দাঁড়ালো ব্যাঙের মতন লাফ দিয়ে। নুসরাতকে ব্যাঙের মতন লাফ দিয়ে দাঁড়াতে দেখে মোমো আর ডেলা নুসরাতের দিকে তাকালো। ইসরাত আর ডেলার দিকে তাকিয়ে চোখ বাঁকা করে নুসরাত বলল, তোমাদের দুজনের লজ্জা লাগছে না? আমার মতো এক মেয়ের সামনে বসে বিবাহিত মহিলাদের মতো অ্যাডাল্ট কথাবার্তা ডিসকাস করছো? লজ্জায় তো আমার গাল লাল হয়ে গিয়েছে। নুসরাত গালে হাত দিয়ে বলল, দেখো দেখো গাল কেমন গরম হয়ে গিয়েছে লজ্জায়। নুসরাতের কথায় ফোড়ন কেটে পেছন থেকে আরশ বলল, কে মেয়ে? আমি তো মেয়ে কাউকে এখানে দেখতে পাচ্ছি না। নুসরাত নিচের দিকে তর্জনী আঙ্গুল তুলে ইশারা করে বলল। এই যে আমি মেয়ে। নুসরাতের কথায় পাত্তা না দিয়ে আরশ বলল, আমি তো এখানে কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। আমি শুধু দেখতে পাচ্ছি চারজন নারীর মধ্যে এক রোগা মহিলা দাঁড়িয়ে আছে।
নুসরাত আরুষের কথায় পাত্তা দিল না। ইলহাম আরুষের কথা শুনে ঠোঁট চেপে হালকা শব্দ করে হেসে উঠল। আরুষ নুসরাতের থেকে কোনো পাত্তা না পেয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেল। নুসরাত মোমোর দিকে তাকিয়ে বলল, দেখো লজ্জায় আমার গাল লাল হয়ে গিয়েছে। যা তো শালি, আয়না নিয়ে আয় তো দেখি গাল কেমন লাল হয়েছে। উপন্যাসের নায়িকাদের মতো টকটকে কি হয়েছে? উপন্যাসের নায়িকারা লজ্জা পেলে তাদের গাল গোলাপ ফুলের পাপড়ির মতো লাল লাল হয়ে যায়। আমারও কি তাই হয়েছে?